ওয়েলকাম সবাইকে। আজকে আমরা ফেশিয়াল নার্ভ পালসি সম্বন্ধে আলোচনা করব, যেটা আমাদের লং কেস স্ট্রোক প্রেজেন্ট করার সময় কিংবা ইন্ডিভিজুয়াল শর্ট কেস হিসেবেও কিন্তু থাকতে পারে। সো এটা জানা আমাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি। তো প্রথমে আমরা কী জানবো সেটা সম্বন্ধে জেনে নেই। কোর্স অ্যান্ড ফাংশন অফ ফেশিয়াল নার্ভ, আপার মোটর নিউরন অ্যান্ড লোয়ার মোটর নিউরন টাইপ অফ ফেশিয়াল নার্ভ পালসি, বেলস পালসি অ্যান্ড বেলস ফিনোমিনন, এক্সামিনেশন অফ ফেশিয়াল নার্ভ, সাইট অফ লেশন ইন কেস অফ লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল নার্ভ পালসি অ্যান্ড ট্রিটমেন্ট অফ বেলস পালসি। তো কোর্স অ্যান্ড ফাংশন অফ ফেশিয়াল নার্ভ সম্বন্ধে আমরা জানলে এক্সামিনেশন সিকোয়েন্স এবং ট্রিটমেন্ট সিকোয়েন্স সম্বন্ধে আমাদের জানতে সুবিধা হবে। তো আমরা জানি ফেশিয়াল নার্ভ মিক্সড নার্ভ, যার সেন্সরি এবং মোটর কম্পোনেন্ট দুইটাই রয়েছে, এবং সেটা কিন্তু পন্টোমেডুলারি জাংশন থেকে রাইজ করে মিডিয়াল টু লেটারালি কিন্তু পন্টোমেডুলারি জাংশন থেকে 6, 7, 8 এবং 9th নার্ভ এরাইজ করে। তো ফেশিয়াল নার্ভ রুল অফ 4 ফলো করে, যেটা 4টা নিউক্লিয়াস থেকে রাইজ করে 4টা ফাংশনাল কম্পোনেন্ট অফ নার্ভ, যেটা 4 জায়গায় গিয়ে 4 ধরনের কাজ করে। তো মেইন মোটর নিউক্লিয়াস থেকে ফেশিয়াল নার্ভ এরাইজ করে, সেখানে কিন্তু যে সে সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চের যে মাসলগুলো সেগুলোকে সাপ্লাই দেয়। মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন, পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্ট্রিক, স্টাইলোহাইওয়েড এবং স্টেপেডিয়াস মাসলকে কিন্তু সাপ্লাই দেয়। এগুলো স্পেশাল ভিসারাল ইফারেন্ট। এবং সুপিরিয়র সেলাইভেটরি নিউক্লিয়াস এবং ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস, এই দুইটা থেকে নার্ভগুলো এরাইজ করে কিন্তু ল্যাক্রিমাল গ্ল্যান্ডে এবং সাবলিঙ্গুয়াল কিংবা সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে সিক্রেটোমোটর সাপ্লাই দেয়, এবং এগুলো জেনারেল ভিসারাল ইফারেন্ট। এবং আরেকটা সেন্সরি নিউক্লিয়াস অফ টেক্টাস সলিটোরিয়াস, যেটার আপার পোর্শন ফেশিয়াল নার্ভের কন্ট্রোলে রয়েছে, এবং সেটা কিন্তু যে অ্যান্টেরিয়র 2/3 অফ টাঙের কিন্তু স্পেশাল সেন্সেশন যে টেস্ট, সেই সেন্সেশনটা দিয়ে থাকে, এবং সেটা স্পেশাল ভিসেরাল এফারেন্ট। তো এটুকু যে ফাংশন অফ দ্য ফেশিয়াল নার্ভ, এবং এই ফাংশনগুলো কিন্তু কম্প্রোমাইজ হবে যদি ফেশিয়াল নার্ভের পালসি থাকে। এবং লোয়ার মোটর টাইপ অফ নিউরন লেশন যদি হয়, তাহলে এই যে এক্সটার্নাল অডিটরি মিটাস কিংবা স্টাইলোমাস্টয়েড ফোরামেন কিংবা মিডল ইয়ার কেভিটি, এগুলোতে কিন্তু লেশন থাকতে পারে, কিংবা পেটাস পার্ট অফ টেম্পোরাল বোন বা এই যে টেরিগয়েড ক্যানালেও কিন্তু লেশন থাকতে পারে। তো এটুকু ফাংশন অ্যান্ড কোর্স অফ ফেশিয়াল নার্ভ। তো এখন আমরা আলোচনা করব আপার মোটর নিউরন এবং লোয়ার মোটর নিউরন টাইপ অফ ফেশিয়াল নার্ভ পালসি সম্বন্ধে। এখানে চিত্রতে আমরা দেখতে পাচ্ছি পিরামিডাল সেল অফ দ্য কর্টিক্যাল এরিয়া থেকে কিন্তু এই নার্ভগুলো উৎপন্ন হয়। তো আপার মোটর নিউরনটা কি, সেটা যে পিরামিডাল সেল থেকে নার্ভ এরাইজ করে আপ টু ক্রেনিয়াল নার্ভ নিউক্লি কিংবা অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড পর্যন্ত পোর্শনটাকে বলা হয় আপার মোটর নিউরন, এবং ক্রেনিয়াল নার্ভ নিউক্লি থেকে কিংবা অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড থেকে পেরিফেরি পর্যন্ত পোর্শনটাকে বলা হচ্ছে লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরন লেশন যদি কোনো সাইডে হয়, 10 জোড়া ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রেই কোনো সমস্যা হয় না, বা ক্লিনিক্যাল ফিচার পাওয়া যায় না। সমস্যাটা হয় ফেশিয়াল নার্ভের ক্ষেত্রে, যে পোর্শনটা লোয়ার পার্ট অফ দ্য ফেসকে সাপ্লাই দেয় সেটা, এবং হাইপোগ্লুসাল নার্ভের ক্ষেত্রে। তো সেটা কেন হয়? কারণ 10 জোড়া ক্রেনিয়াল নার্ভের ক্ষেত্রেই সেটা বাইলেটারাল সাপ্লাই। যদি এক পাশের কোনো আপার মোটর নিউরন চলে যায়, তাইলে কিন্তু অপর পাশটা সেটাকে কম্পেনসেট করে ফেলে। কিন্তু যে ফেশিয়াল নার্ভের যে পোর্শনটা লোয়ার পার্ট অফ দ্য ফেসে সাপ্লাই দেয়, সেটা কিন্তু যে ইউনিলেটারাল সাপ্লাই। যে এখানে আমরা কালো ফাইবারগুলো দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এক পাশকে সাপ্লাই দিচ্ছে, এই যে কালো ফাইবারগুলো। কিন্তু এটা কিন্তু ওই যে লোয়ার পার্ট অফ দ্য নিউক্লিয়াসে, যেটা লোয়ার পার্ট অফ ফেসকে কন্ট্রোল করে। কিন্তু আপার পার্ট অফ নিউক্লিয়াস, যেটা আপার পার্ট অফ ফেসকে কন্ট্রোল করে, সেটাতে কিন্তু বাইলেটারাল সাপ্লাই আসতেছে। যেমন এই পিঙ্ক ফাইবারগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু দুই পাশ থেকে আসতেছে, এই যে এখানে দুই পাশ থেকে কিন্তু আসতেছে। তো আপার পার্ট অফ ফেসের ক্ষেত্রে এটা সমস্যা হয় না, কিন্তু লোয়ার পার্ট অফ ফেসের ক্ষেত্রে কিন্তু আপার মোটর নিউরন লেশন হলে সমস্যা হয়, কারণ সেটা কিন্তু ইউনিলেটারাল সাপ্লাই। হাইপোগ্লুসাল নার্ভের ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা হয়। তাহলে এইটা আমরা জানলাম। তাইলে যদি আপার পার্ট অফ নিউরন লেশন হয়, তাইলে অপোজিট সাইডের যে লোয়ার পার্ট অফ ফেস, যেটা যে কোয়াড্রেন্টটা, সেটা কিন্তু তার ফেশিয়াল এক্সপ্রেশন লস হবে, ঠিক আছে। আর লোয়ার মোটর টাইপ অফ নিউরন লেশন যদি হয়, সেটার ক্ষেত্রে তো দুই পাশে সাপ্লাই নাই, তার ক্ষেত্রে যে পাশে লেশন সে পাশেরই পুরোটা জুড়ে কিন্তু তার লেশন থাকবে। এটাকে আমরা তখন বেলস পালসি বলবো, যে লোয়ার মোটর টাইপ অফ নিউরন লেশন যদি হয়, ঠিক আছে। তাহলে এটুকু আপার মোটর এবং লোয়ার মোটর টাইপ অফ নিউরন লেশন সম্বন্ধে। এখানে কিন্তু সাইট অফ লেশন এবং ইনভলভ এরিয়া, এই দুইটা দিয়ে আমরা পার্থক্য করতে পারি। বেলস ফিনোমিনন, টেস্ট সেন্সেশন, হাইপারএকুইসিস, ফেশিয়াল ওয়াস্টিং অর এট্রফি, এই চারটাই কিন্তু লোয়ার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে ফিচার। আপার মোটর নিউরনে তেমন কিন্তু থাকে না বা অ্যাবসেন্ট থাকতে পারে। তো এটুকুই ছিল আপার মোটর এবং লোয়ার মোটর টাইপ অফ নিউরন লেশন। এবং এখন আমরা জানবো বেলস পালসি এবং বেলস ফিনোমিনন সম্বন্ধে। তো বেলস পালসি সম্বন্ধে জানার আগে আমরা বলে ফেলি, এটা কিন্তু আবিষ্কার করেন স্যার চার্লস বেল, যিনি ছিলেন একজন স্কটিশ সার্জন। তিনি 19th সেঞ্চুরিতে এই রোগটা আবিষ্কার করেন, এজন্য তার নাম অনুসারে এটাকে বেলস পালসি বলা হয়। এটা একটা লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল পালসি, যেটা অ্যাসোসিয়েটেড উইথ বেলস ফিনোমিনন। তো বেলস ফিনোমিনন সম্বন্ধে আমরা জানবো। বেলস ফিনোমিনন একটা আইবলের মুভমেন্ট, যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি। তো চোখ যখন আমরা বন্ধ করি, তখন কিন্তু এমনিতেও আইবলের মুভমেন্টটা আউটওয়ার্ড এবং আপওয়ার্ড হয়ে থাকে, কিন্তু সেটা আমরা দেখতে পাই না। যখনই আমরা দেখতে পাই, তখনই এটাকে বলা হচ্ছে বেলস ফিনোমিনন।
তো যখন হচ্ছে বেলস পালসিতে এক পাশের ফেশিয়াল মাসল অফ এক্সপ্রেশন যেটা সেটা চলে যায়, প্যারালাইসিস হয়ে যায়, তখন চোখ যখন আমরা বন্ধ করতে বলি কোনো পেশেন্টকে, তখন তার আইবলের আউটওয়ার্ড এবং আপওয়ার্ড মুভমেন্ট হয়, তখন এটাকে যে আমরা দেখতে পাই সেজন্য এটাকে বেলস ফিনোমেনন আমরা বলি। ঠিক আছে, তো এই জন্য আমরা বেলস পালসির সংজ্ঞাতে বলছি লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল পালসি অ্যাসোসিয়েটেড উইথ বেলস ফিনোমেনন। তো এটুকুই ছিল হচ্ছে এই দুইটা সম্বন্ধে আলোচনা। সো বেলস পালসিতে আমরা কী কী জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তো 7F অফ বেলস পালসি যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তার লেফট সাইডেড বেলস পালসি রয়েছে। তো 7F দিয়ে আমরা সহজে নেমোনিক হিসেবে মনে রাখতে পারি। ফেশিয়াল অ্যাসিমেট্রি থাকবে অবশ্যই, ফরহেড রিঙ্কলিংটার লস হবে যেটা ফ্রন্টালিস মাসলের কারণে, ফিশার অফ পালপেব্রা ওয়াইডেনিং হবে, এই যে ল্যাটারালি আমরা হচ্ছে চোখের কোণে যেটা দেখতে পাচ্ছি সেটা ওয়াইডেনিং হবে, ফ্লো ডাউন অফ টিয়ারটা হচ্ছে তার যদি পড়ে তাহলে সেটা কিন্তু অরবিকুলারিস অকুলির কাজ ছিল সেটা আটকে রাখে, সেটা কিন্তু হবে না। ফ্লো ডাউন অফ ড্রিবলিং অফ স্যালাইভা এখানে হবে, তার নেসোলিবিয়াল ফারো সেটা লস হবে, ফুড অ্যাকুমুলেশন ইন মাউথ সেটাও হবে। তো এই 7F দিয়ে আমরা বেলস পালসির ফিচারগুলো সহজেই আমরা মনে রাখতে পারি। এরপরে আমরা হচ্ছে এক্সামিনেশন সিকোয়েন্স অফ ফেশিয়াল নার্ভের ক্ষেত্রে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথমে হচ্ছে আমরা পেশেন্টের ক্ষেত্রে পেশেন্টের সামনে গিয়ে আমরা কি করব, গ্রিটিংস, ইন্ট্রোডাকশন এবং 3P করব। গ্রিটিংস আমরা বলবো যে হচ্ছে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, এবং আমি হচ্ছে অমুক মেডিকেলে আমি পড়ি, আপনার যে সমস্যা হয়েছে সেই সমস্যা সম্বন্ধে আমি কিছু পরীক্ষা এবং প্রশ্ন করব। আপনার কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় আমাকে বলবেন বা ব্যথা হলে আমাকে বলবেন। তো এভাবে হচ্ছে আমরা বলবো। এরপরে 3P করে নিব, পারমিশন, প্রপার পজিশনিং, প্রপার এক্সপোজার, এগুলো আমরা করব। এরপরে আমরা 3টা সেগমেন্টে এটাকে ভাগ করে আমরা হচ্ছে আগাবো, সেটা হচ্ছে আস্ক, লুক অ্যান্ড ডু। আজকের ক্ষেত্রে আমরা 4টা প্রশ্ন জিজ্ঞেস করবো। এনি ড্রিবলিং অফ ওয়াটার ফ্রম অ্যাঙ্গেল অফ মাউথ, মানে আপনার মুখের কোণা দিয়ে পানি পড়ে কিনা, পানি গড়ায় পড়ে কিনা, কিংবা খাবার আটকে থাকে কিনা মুখের মধ্যে, কিংবা আপনার টেস্ট সেন্সেশনে কোনো সমস্যা আছে কিনা বা চেঞ্জ আছে কিনা, এজিউসিয়া, হাইপোজিউসিয়া, ডিসজিউসিয়া এগুলো থাকে কিনা, কিংবা আপনার হেয়ারিংয়ের সমস্যা হয় কিনা, হাইপার একুইসিস হয় কিনা। এখানে আমি বলে রাখি যে স্টেপিডিয়াস মাসলটা কিন্তু হচ্ছে স্টেপিসের সাথে লাগানো থাকে। কোনো বড় সাউন্ড যদি হয় তাইলে প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে এই স্টেপিডিয়াস মাসলটা কিন্তু স্টেপিসকে কী করে, ফিক্স করে, যার কারণে বড় সাউন্ডটাও কিন্তু এত বড় শোনায় না আমাদের কানের ক্ষেত্রে। কিন্তু যদি হচ্ছে এই স্টেপিডিয়াস মাসলের ফাংশনই লস হয়, আমরা জানি স্টেপিডিয়াস মাসলকে হচ্ছে ফেশিয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে, তাইলে কিন্তু হচ্ছে যে ছোটো সাউন্ডও কিন্তু স্টেপিসকে অনেক বেশি হচ্ছে আন্দোলিত করবে, এবং আমরা হচ্ছে ছোটো সাউন্ডটাকে আমরা বড় হয়েই শুনতে পাবো। তাহলে সেজন্য হচ্ছে আমরা সাউন্ডটাকে হচ্ছে জিজ্ঞেস করতে হবে আপনি কম না বেশি শুনেন। এরপরে লুকের ক্ষেত্রে আমরা ওই 7Fটাই আমরা দেখে নিব। তবে এখানে কিন্তু লাস্টের দিকে একটা জিনিস এড করতে হবে, রামসা হান্ট সিনড্রোম আছে কিনা, কারণ আমরা জানি হচ্ছে বেলস পালসিটা 95% ক্ষেত্রেই ইডিওপ্যাথিক, কিন্তু কিছু পোর্শন ক্ষেত্রে হচ্ছে হারপিস জুস্টারের রিঅ্যাক্টিভেশনের ক্ষেত্রে হচ্ছে ফেশিয়াল নার্ভের কোর্স বরাবর তার হচ্ছে এই ইনফেকশন হতে পারে, রিঅ্যাক্টিভেশন হতে পারে, তখন হচ্ছে কিন্তু সেটা ভাইরাল কারণেও এই বেলস পালসিটা হতে পারে। তো রামসে হান্ট সিনড্রোম এটা একটা অসুখ যেটা হচ্ছে যে এই রিঅ্যাক্টিভেশন অফ দ্য হারপিস জুস্টার ভাইরাস সেটা ফেশিয়াল নার্ভের কোর্স বরাবর রিঅ্যাক্টিভেশন হয়, এবং তার ক্ষেত্রে হচ্ছে যে ভেসিকুলার রেস্ট দেখা যায় এক্সটার্নাল ইয়ার কিংবা পেলেটে। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আমরা চেক করে নিব। এবং ইপসিলেটারাল লস অফ টেস্ট অ্যান্ড বাক্কাল আসারেশন হয়, এজন্য হচ্ছে ফেশিয়াল নার্ভের ক্ষেত্রে লুকের ক্ষেত্রে কিন্তু আমরা এক্সটার্নাল ইয়ার এবং হচ্ছে প্যালেট, মুখ হা করে প্যালেট কিংবা আসারেশন এগুলো খুঁজতে কিন্তু ভুল করবো না। এটা হচ্ছে রামসা হান্ট সিনড্রোমের জন্য। ওকে, এরপরে আমরা ডু করব যেটা মোটর এবং সেন্সরির জন্য। মোটরের ক্ষেত্রে এই যে ফেশিয়াল নার্ভের যে এক্সপ্রেশনগুলো সেগুলো আমাদের চেক করে নিতে হবে ঠিক আছে কিনা। তো পেশেন্টকে হচ্ছে উপরে থাকাতে বলতে হবে যাতে রিঙ্কলিং দেখা যায় কিনা ফ্রন্টালিস মাসলের ফাংশনের জন্য। তারপরে বলতে হবে যে আপনার চোখকে আমি হচ্ছে বন্ধ করার চেষ্টা করব, আপনি বন্ধ করতে দিবেন না। যে চোখটা হচ্ছে নর্মাল নাই সেটা কিন্তু সে বন্ধ করতে পারবে না, কারণ অরবিকুলারিস অকুলারি মাসলের হচ্ছে তার কম্প্রোমাইজ রয়েছে। তখন আমরা এই বেলস ফিনোমেননটা পাবো, মানে আইবলের আউটওয়ার্ড এবং আপওয়ার্ড মুভমেন্টটা আমরা পাবো। এরপরে আপনার বলবো যে মুখ ফুলাতে বাক্সিনোটার মাসলটা ইউজ হয়, সেটা দেখবো যে তার চিক মাসলে কোনো সমস্যা আছে কিনা। এরপরে তাকে হুইসেল দিতে বলবো, হুইসেলে কিন্তু অরবিকুলারিস অরিস সেটার ফাংশনটা চেক করে নিব। শর্টিতে আমরা লিভেটর অ্যাঙ্গুলিওরিস কিংবা রিসোরিয়াস এগুলোর ফাংশন চেক করব। তারপরে ক্লেন্স টিথ করতে বলবো। ক্লেন্স টিথে আমরা ওই যে প্লাটিসমা যেটা সার্ভাইকাল ডিভিশন অফ দ্য ফেশিয়াল নার্ভ সাপ্লাই দেয়, সেটার হচ্ছে আমরা দেখবো যে প্লাটিসমাটা হচ্ছে বেশি আছে কিনা, সেটা থেকে আমরা বুঝবো যে এটার ফাংশন ঠিক আছে কিনা। এরপর আমরা সেন্সরি যেটা রুটিনলি ডান করে না, তারপর আমরা হচ্ছে হেয়ারটাকে আমরা কী করবো, রাব করে দেখতে পারবো যে সে এক কানে বেশি শুনে কিনা হাইপারইউকিসিসের জন্য, যেটা স্টেপিডিয়াস মাসলের ডিস্টারবেন্সের জন্য হয়, কিংবা তার হচ্ছে পেইনফুল হিয়ারিং বা ডিফিকাল্টি ইন হিয়ারিং আছে কিনা। এরপরে তার টেস্ট সেন্সেশন চেক করার জন্য আমরা গার্গল করে তাকে মাউথ ক্লিন করে তাকে হচ্ছে বিভিন্ন ধরনের টেস্টের সলিউশন দিব, সুইট, সাওয়ার, বিটার, সল্টি, এগুলো দিয়ে দেখবো যে তার হচ্ছে টেস্ট সেন্সেশন ঠিক আছে কিনা। ছবিতে দেখতে পাচ্ছি যে সামনের দিকে যে
জিনিসটা সেটা হচ্ছে সুইট, তারপরে লেটারালি হচ্ছে সাওয়ার এবং পিছনের দিকে বিটার টেস্ট রয়েছে। তো এগুলো দিয়ে হচ্ছে তার আমরা সেন্সেশনগুলো টেস্ট সেন্সেশনটা আমরা চেক করে নিব এবং শেষে এক্সামিনেশন শেষ হওয়ার পরে আমরা পেশেন্টকে কী করব, তাকে ধন্যবাদ দিয়ে দেন হচ্ছে আমরা প্রেজেন্ট করব আমাদের হচ্ছে কী সমস্যা আমরা পেলাম। তো প্রেজেন্টেশনের নিয়মটা হচ্ছে যে স্ট্রোকের পেশেন্টের সাথে কিন্তু এটা আমাদের থাকে। তো আমরা কীভাবে প্রেজেন্ট করব, স্ট্রোক উইথ লেফট সাইডেড হেমিপ্যারেসিস উইথ লেফট সাইডেড লোয়ার মোটর টাইপ অফ নিউরন, লোয়ার মোটর টাইপ অফ ফেশিয়াল নার্ভ পালসি উইথ কমরবিডিটি আমরা এভাবে প্রেজেন্ট করব। ঠিক আছে, তো এটা আমি একটা ডেমো হিসেবে বললাম। তো যে পাশে আমরা পাচ্ছি ওইভাবে বলবো। তো বেলস পালসিটা সাধারণত হচ্ছে ইপসিলেটারাল হয়, যে পাশে লেশন ওই পাশে হয়, এবং যদি হচ্ছে আপার মোটর টাইপ অফ নিউরন লেশন থাকে তাহলে কিন্তু কন্ট্রালেটারাল কোয়াড্রেন্ট অফ লোয়ার ফেস কিন্তু চলে যাবে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো সাইট অফ লেশন অফ লোয়ার মোটর নিউরন পালসির ক্ষেত্রে আমাদের সাইটগুলো আমাদের জানতে হবে। তো যদি পন্সে লেশন হয় তাহলে অ্যাসোসিয়েটেড ফিফথ এবং সিক্সথ নার্ভ পালসিও থাকবে। পন্সে আমরা জানি হচ্ছে ফিফথ নার্ভটাই রেস করে ট্রাইজেমিনাল নার্ভ, এবং সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে সেন্সরি মোটর রিফ্লেক্স এগুলো দেখে নিতে হবে। সেন্সরির ক্ষেত্রে টাচ, টেম্পারেচার, পেইন, ভাইব্রেশন, জয়েন্ট পজিশন এগুলো দেখব। মোটরের ক্ষেত্রে হচ্ছে আমরা যে মাসল অফ মাস্টিকেশন এগুলো ঠিকমতোভাবে কাজ করে কিনা, রিফ্লেক্সের ক্ষেত্রে জজার, তারপর কর্নিয়াল রিফ্লেক্স এগুলো আমরা দেখে নিব। সিক্স নার্ভের ক্ষেত্রে এইচ অনুযায়ী সাজিয়ে আমরা জানি যে 3, 4, 6 এগুলো একসাথে আমরা এক্সামিনেশন করি। তারপরে সিপি অ্যাঙ্গেল লেশন। সিপি অ্যাঙ্গেল মানে হচ্ছে যে সেরেবেলো-পন্টাইন অ্যাঙ্গেল। তো এটা সম্বন্ধে আমাদের জানতে হবে সেরেবেলো-পন্টাইন অ্যাঙ্গেলটা কি। এটা হচ্ছে যে ট্রায়াঙ্গুলার সাব-এরিকানোয়েড স্পেস দ্যাট লাইস বিটুইন দ্য এন্টেরিয়র সারফেস অফ দ্য সেরেবেলাম অ্যান্ড দ্য লেটারাল সারফেস অফ দ্য পন্স। তো এই সিপি অ্যাঙ্গেলে যদি সমস্যা হয় তাহলে কিন্তু এই 5, 6, 7, 8 পালসি, এই চারটা নার্ভই কিন্তু হচ্ছে পালসি থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু 5, 6, 7, 8 এই চারটা নার্ভে কিন্তু আমাদের এক্সামিনেশন করতে হবে। তো কিসের কারণে সেগুলো হতে পারে সিপি অ্যাঙ্গেল লেশন? অ্যাকাউস্টিক নিউরোমা, নিউরোফাইব্রোমা, মেনিনজিওমা। অ্যাকাউস্টিক নিউরোমাটা হচ্ছে ভেস্টিবুলার সোনোমা, যেটা একটা বিনাইন টিউমার ইন ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। সোয়ান সেল যেটা হচ্ছে ইনসুলেটিং মাইলিন শীট থাকে, সেখানে কিন্তু তার সমস্যা হয় বা সেখানে টিউমার হয়। তারপরে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বুনে যদি লেশন থাকে সেটা অ্যাসোসিয়েটেড উইথ টেস্ট সেন্সেশনের লস, হাইপারকিউসিস থাকতে পারে। এটা কস বেলস পালসি, রামসা-হান্ট সিনড্রোম, ট্রমা কিংবা সিএসওএমও হতে পারে। যদি ফেসিয়াল লেশন থাকে তাহলে হচ্ছে পেরোটিড টিউমার, সার্কোইডোডিসিস, ট্রমা, সার্জারি অফ পেরোটিড গ্ল্যান্ড এগুলো কিন্তু হিস্ট্রি থাকবে, কিংবা পেরোটিড টিউমার এগুলো আমরা সুইলিংগুলো দেখতে পারবো। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা গেল। তো আমরা কীভাবে এটাকে ট্রিটমেন্ট করবো বেলস পালসি যদি হয়, তাহলে এটা আমরা বলতেছি হচ্ছে স্টেরয়েড। প্রথমেই হচ্ছে স্টেরয়েড রয়েছে। তো স্টেরয়েডের ক্ষেত্রে আমরা প্রেডনিসোলন দিব 60 মিলিগ্রাম ডেইলি ফর 5 ডেজ। আর যদি সিভিয়ার কেস হয় তাহলে হচ্ছে প্রেডনিসোলনের সাথে অ্যান্টিভাইরাল দিব উইথিন 72 আওয়ার্স। অ্যান্টিভাইরাল হিসেবে এসাইক্লোভির, ভেলাসাইক্লোভির এগুলো দিতে পারি। ফিজিওথেরাপি হিসেবে ফেশিয়াল এক্সারসাইজ অ্যান্ড ইলেকট্রোস্টিমুলেশন আমরা 14 দিনের ভিতরে দিব। আর প্রোটেকশন অফ আই, কারণ হচ্ছে এখানে টিয়ার বাম, সেলাইভেশন এগুলো কিন্তু কম্প্রোমাইজ হতে পারে। আমরা জানি যে এগুলোতেও সাপ্লাই দেয় কিন্তু ফেশিয়াল নার্ভ। তাহলে এগুলো যদি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে তো সমস্যা হয়। সেজন্য আমরা প্রোটেকশন অফ আই ডিউরিং স্লিপ করতে হবে আর্টিফিশিয়াল টিয়ার অথবা অয়েনমেন্ট দিয়ে। তারপরে হচ্ছে তারপরেও কিন্তু রেসিডুয়াল প্যারালাইসিস 10% কেসে থেকে যায়। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কসমেটিক সার্জারি হেল্পফুল হতে পারে। তো এটুকুই ছিল হচ্ছে আমাদের ফেশিয়াল নার্ভ সম্বন্ধে। ধন্যবাদ সবাইকে।